যারা উপস্থিত রয়েছে আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, 9:30 10টা থেকে জমায়েত শুরু হয়েছে। আমি এই রোদে, এই গরম, এই গ্রীষ্মের তাপদাহকে উপেক্ষা করে যারা সভায় এসছে এবং যারা 10টা 11টা 12টার সময় সভায় আসে, তারা শুধুমাত্র বক্তব্য শুনতে আসে না, তারা মনস্থির করে আসে যে আগামী দিন আর যাই হোক, যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক না কেন, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাবো। তারা সিদ্ধান্ত নিয়ে আসে এবং তারা মনস্থির করে আসে যে আর যাই হোক, কেতুগ্রামের মাটি বিশ্বাসঘাতক বহিরাগত ধাপ্পাবাজ জুমলাবাজদের কাছে মাথা নত করবে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করে আমরা উন্নয়নের কর্মযজ্ঞকে সার্বিকভাবে অব্যাহত এবং ত্বরান্বিত রাখব। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। মায়েরা বাড়ির কাজকর্ম, সংসারের রান্না বান্না ছেড়ে আমাদের সবাই এসছেন। এই বিপুল মায়েদের সমর্থন, দিদিদের উপস্থিতি প্রমাণ দিচ্ছে যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। নারী শক্তি, মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কেউ পরাজিত করতে পারে না। আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমি তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঘুরছি, সব জায়গায় সভা করছি। 5 দফায় ভোট ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, আপনাদের 6ষ্ঠ দফায় ভোট। আপনি আমার নাম দিয়ে আজকে লিখে রাখুন, এখানে সংবাদ মাধ্যম রয়েছে, ক্যামেরা রয়েছে। 2/3 বেশি আসন নিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে, এই নিয়ে কোনো সংশয় বা দ্বিমত নেই। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, এই লড়াইটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার নবান্নের বুকে মুখ্যমন্ত্রী করে বাংলার উন্নয়ন অব্যাহত রাখার লড়াই নয়। এটা আমাদের সম্মান, মর্যাদা, আত্মরক্ষার, বাঁচানোর লড়াই। যারা বাঙালি হত্যা করে বাংলা দখল করতে চাইছে, সেই বহিরাগতগুলোকে বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। আপনারা দেখেছেন প্রথম দফায় জঙ্গলমহলে ভোট হয়েছিল। জঙ্গলমহলের মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতাদের গণতান্ত্রিকভাবে হাত ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর মানুষ গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে পা ভেঙেছে। আর তৃতীয় দফা, চতুর্থ দফা তো আমার লোকসভা ছিল, আমি ঘাড় আর মাজা দুটোই ভেঙেছি, ডায়মন্ড হারবার। পঞ্চম দফা আপনারা দেখেছেন মানুষ কোমর ভেঙেছে। আর ষষ্ঠ দফা তো আপনাদের ঘাড় আর মাথা দুটোই ভাঙবে। রইল সপ্তম আর অষ্টম, রয়েছে মালদা, মুর্শিদাবাদ, কলকাতা। বিশ্বাসঘাতকদের যেটুকু দম্ভ, ঔদ্ধত্য, অহংকার আছে, বাংলার মানুষ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে 2 তারিখ যখন ফল বেরোবে, বল হরি হরি বল, বিশ্বাসঘাতক আর বহিরাগতদের খাটে তোল বলে এদেরকে বিদায় দিতে হবে। আমি আপনাদের বলবো যে দেখুন, যারা এখন ভোট নিতে আসছে, ভোট চাইছে আপনাদের কাছে, তাদের 2 বছর ঠিকই খুঁজে পাননি। 2019 সালে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল, প্রতিরক্ষা মন্ত্রী এসেছিল, সভা সমিতি করেছে। তার পরের দিন থেকে কেটে পড়েছে, আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, দূরবীন দিয়ে এদের খুঁজে পাওয়া যায়নি। কিন্তু নিজের জীবন বিপন্ন করে আপনাদের বিপদে, আপনাদের দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ছিল। আমাদের কর্মী সমর্থকরা, শেখ শাহনওয়াজ থেকে শুরু করে যারা রয়েছে, ব্লকের সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার, নিজের জীবন বিপন্ন করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না। অভুক্তদের মুখে খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাড়িতে বাড়িতে রেশন সামগ্রী সরবরাহ করেছে তৃণমূল কংগ্রেস। আপনার বাড়িতে যদি কেউ করোনায় আক্রান্ত হয়, অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটে যাবে তৃণমূল কংগ্রেস। যদি বাড়িতে আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে ছুটে যাবে তৃণমূল কংগ্রেস। দুয়ারে সরকার যখন হয়েছে, আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আপনার আনন্দে আর সুখে আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর থাকবে। এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। দিদি আমাদের বলেছে, জাতি দলমত ধর্ম নির্বিশেষে আমরা উন্নয়নের প্রকল্প মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। আপনি দেখুন তো ভারতীয় জনতা পার্টি কি বলেছিল। 2014 থেকে এক ক্যাসেট বাজিয়ে আসছে, বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে না।
বলেছিল 7 বছর ক্ষমতায় বছরে 2 কোটি চাকরি দেবো। 7 বছরে কত হয়? 14 কোটি চাকরি দেওয়া উচিত। আপনারা বলুন তো, এই কেতুগ্রামে 10টা লোক বা 10টা যুবক, 10টা যুবতী আমাকে দেখান তো, যার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র নরেন্দ্র মোদী সরকার তুলে দিয়েছে। আপনি দেখাতে পারবেন না। 130 কোটি মানুষকে 2 মাস ধরে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা ধ্বংস করব। কালো টাকা আজকে ধ্বংস হয়নি। গরিব আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে দেশের অর্থনীতিকে শক্তিশালী, হৃষ্টপৃষ্ট, বলিষ্ঠ করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে। অন্যদিকে দেখুন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, 10 কোটি মানুষকে স্বাস্থ্য সাথীর আওতায় নিয়ে এসছে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মোদিজির 15 লাখ পাননি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী আর রূপশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। একদিকে জুমলাবাজ, ধাপ্পাবাজ, বহিরাগত নেতা কি বলছে? বলছে আমাদের ভোট দাও, আমরা কাজ করে দেখাবো। আর অন্যদিকে বাংলার মেয়ে বলছে 10 বছর কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আজকে আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি মায়েদের অনুরোধ করব, আপনারা জেনে রাখুন, স্বাস্থ্য সাথী কার্ড দিদি আপনাদের নামে করেছে। তার কারণ কি? এই কার্ডটা তো বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ লোকের নামে হতে পারত, কোনো যুবকের নামে হতে পারত, কোনো যুবতীর নামে হতে পারত, গৃহকর্তার নামে হতে পারত। দিদি তা করেনি, আপনাদের নামে কার্ডটা করেছে। তার কারণ কি? মহিলারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, সুস্থ আছে না অসুস্থ আছে, খোঁজ নেওয়ার মতো দুটো লোক থাকে না। দিদি সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে, নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে। স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার নামে থাকে, আপনার বাপের বাড়ির লোক ও স্বাস্থ্যসাথীর আওতায়, আর আপনার শ্বশুর বাড়ির লোক ও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আজকে দেখুন, ভারতবর্ষে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কালকে 2,75,000 কেস দেশে ধরা পড়েছে। 1600 মানুষ কালকে মারা গেছে। আমরা একদিনে 1600 সহনাগরিককে হারিয়েছি। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী করোনা না দেখে, করোনা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেসব চিন্তা না করে এখন বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করছে। যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে সরাও, কংগ্রেস বলছে মমতা ব্যানার্জিকে হারাও, সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে হারাও, আর বাংলার 10 কোটি আপামর জনসাধারণ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা ব্যানার্জিকে বসাও। এটাই হচ্ছে পার্থক্য। মানুষ ঠিক করে নিয়েছে, জনতা জনার্দন ঠিক করে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা 4 দিন আগে নির্বাচন কমিশনকে দিদি চিঠি লিখে, আমাদের নেত্রী চিঠি লিখে জানিয়েছে যে 22 তারিখ ভোট আছে, 26 তারিখ ভোট আছে, 29 তারিখ ভোট আছে। মানুষের অসুবিধা হচ্ছে করোনার কারণে, বারে বারে এই প্রচার সভা চলছে। আপনারা 3 দফায় ভোট না করিয়ে 1 দফায় করে দিন। বিজেপির গাত্রদাহ, তার কারণ কি? বিজেপির অসুবিধা হবে। প্রচারের সময় কমে গেলে মানুষকে ভুল বোঝাতে পারবে না। প্রচারের সময় কমে গেলে বড় বড় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করতে আসতে পারবে না। প্রচারের সময় কমে গেলে ফেক নিউজ ছড়াতে পারবে না। দিদি বলেছে আপনি 1 দফায় করান, দরকার হলে আপনার যদি অসুবিধা হয় আপনি একটা বুথে 4টে নয় 10টা কেন্দ্রীয় বাহিনী দিন। ভোট কেন্দ্রীয় বাহিনী আগামী দিন করবে না, ভোট জনতা করবে। কন্যাশ্রী করবে, রূপশ্রী করবে, গতিধারা করবে, খাদ্য সাথী করবে, সবুজ সাথী করবে, বাংলার মা ভাই বোনেরা করবে। কিন্তু নির্বাচন কমিশন কোন রকম কর্ণপাত করেনি। নির্বাচন কমিশন তাই করছে যা বিজেপি চাইছে। আপনি বলুন, আপনারা চান না একবারে ভোট সম্পূর্ণ হয়ে যাক? যেখানে কেরলে 1 দফায় ভোট হচ্ছে, তামিলনাড়ুতে 234টা আসন 1 দফায় ভোট হচ্ছে, আসামে 3 দফায় ভোট হচ্ছে, আর বাংলায় 8 দফায় ভোট করছে। মানুষকে বিপদে ফেলে, মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এরা বাংলা দখল করতে চাইছে। আপনারা দেখেছেন 4র্থ দফার ভোট কুচবিহারে শীতলকুচিতে কি হয়েছে। 5 জন বাঙালিকে নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করে খুন করেছে। বাঙালির রক্তে এরা বাংলা দখল করতে চাইছে।
এদের দোষ কি যে 5 জনের উপর গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী? এদের দোষ এরা বঙ্গবাসী, এরা বাংলা মায়ের সন্তান। এদের দোষ এরা গরিব। এদের দোষ, এদের অপরাধ এরা দিল্লি মধ্যপ্রদেশের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করেন। এদের অপরাধ এরা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিতে যাচ্ছিল। সিআরপিএফ বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি। বলুন তো, আত্মরক্ষার জন্য যদি কাউকে গুলি চালাতে হয় তাহলে আপনি প্রথমে টিয়ার গ্যাস চালান, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আপনি হাতে গুলি করেন, আপনি পায়ে গুলি করুন। আপনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি করেছেন। তার কারণ কি? দিল্লির ইন্ধনার প্ররোচনা ছিল আর দিল্লির অর্ডারের কারণে আপনি গুলি চালিয়েছেন। বিজেপির নেতাদের অর্ডারে কে গুলি চালিয়েছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পূর্ণাঙ্গ তদন্ত করে কেঁচো খুঁড়ে কেউটে বেরোবে। যত বড় নেতা এর সাথে যুক্ত থাকুক না কেন ছাড়া পাবে না। কার ইন্ধনে কার প্ররোচনায় গুলি চালানো হয়েছে, একটা মানুষের জীবন, এক ফোঁটা রক্ত আগামী দিন ব্যর্থ যাবে না। কিন্তু আমি আপনাদের বলবো যে বুলেটের জবাব অশান্তি করে নয়, বুলেটের জবাব শান্তিপূর্ণ ভাবে। যতই আপনাদের জেদ থাকুক, রক্ত ফুটুক, নিজেকে বোঝান, আমাদেরকে শান্তি সম্প্রীতি বজায় রেখে দিল্লির বুলেটের জবাব আগামী 22 তারিখ ব্যালটের মাধ্যমে দিতে হবে। আপনাদের এক একটা ভোট মাথায় রাখবেন, এই বহিরাগত আর ধাপ্পাবাজগুলোর গালে এক একটা চর। নিজের ভোট নিজে দিতে হবে। যত কষ্ট হোক, যত গরম পড়ুক, লাইন যত লম্বা হোক, দীর্ঘায়িত হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আগামী দিন আরো শক্ত করতে হবে। আজকে বলুন, এরা বলছে কি যে আমরা সোনার বাংলা করব। রোজ 5টা করে 10টা করে বাঙালি খুন করে সোনার বাংলা করবে। বাংলা কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, লিখতে জানে না, বলতে জানে না, পড়তে জানে না, এরা নাকি সোনার বাংলা করবে। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর। রামকৃষ্ণ পরমহংসদেব জানে না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর জায়গায়, বলছে শান্তিনিকেতন। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। আর প্রধানমন্ত্রী 4 দিন আগে পদ্মে ছাপকে কি বলেছে শুনেছেন আপনারা? সেসব ভাষা আমি মুখে আনতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কথায় কথায় এখন কবিতা বলছে। এমন কবিতা গৃহবাসীকে বলছে গ্রহবাসী। আপনি ভাবুন, কবিগুরুর পিণ্ডি চটকে রেখে দিচ্ছে। আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত থাকতো লজ্জায় মাথা লুকানোর জায়গা পেত না। বাঙালি অপমান সহ্য করবে? বলুন আপনারা। যারা এই যে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, আপনি ক্ষমা করবেন? যারা বাংলায় দাঁড়িয়ে মা দুর্গাকে অপমান করে, দিল্লির তল্পিবাহকতা করে, তাদের চাটুকারিতা করে, বাংলার সংস্কৃতিকে অপমান করে, তাদের ছাড়বেন? বলছে বাংলায় দুর্গাপুজো হয় না। এখানে তো সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকে। আপনারা বলুন তো উৎসব হয় না? আপনারা বলুন তো দুর্গাপুজো হয় না, কালী পুজো হয় না, সরস্বতী পুজো হয় না? তাহলে এদের জুমলার জবাবটা আগামী দিন ইভিএম এর মাধ্যমে দিয়ে এদের জামানত বাজেয়াপ্ত করা উচিত কি করা উচিত না? এই মিথ্যাবাদীগুলোকে বাংলা থেকে তাড়ানো উচিত কি উচিত না? আপনারা বলুন তো হাত তুলে মায়েরা। যারা নারীদের অপমান করে, মহিলাদের অপমান করে, কোনো কথা রেখেছে এরা? আপনি লকডাউনের সময় করোনা কালে এদের টিকি খুঁজে পেয়েছেন? এদেরকে পাশে পেয়েছেন? পাননি। এখন সভা করতে আসছে। আবার কবে আসবে জানেন? 2024 সালে লোকসভার সময়। আমার থেকে লিখে রাখেন, 3 বছর আর টিকি দেখতে পাবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মন্ডল, শেখ শাহনওয়াজরা আপনার পাশে ছিল, আছে, থাকবে। নিজের জীবন বিপন্ন করে দাঁড়াবে, আপনার বিপদে পাশে থাকবে। এদেরকে আপনারা খুঁজে পাবেন না। আপনি দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে বাংলার মুখ্যমন্ত্রীর পার্থক্যটা কোথায়? আজকে 8,500 কোটি টাকার বিমানে করে চলে আসছে। এই টাকাটা কার? আমার আপনার করের টাকা দিয়ে এসব ফুর্তি হচ্ছে। 8,500 কোটি টাকার বিমান। আপনি জানেন 8,500 কোটি টাকায় কটা হাসপাতাল হতে পারতো? 100টা হাসপাতাল হতে পারতো। যদি এক একটা হাসপাতালে 100টা করে শয্যা বাড়ে তাহলে 10,000 বেড বৃদ্ধি পেত। দেখুন দিল্লির বুকে সংসদ ভবন নতুন করে পুনর্নির্মাণ করছে। কত টাকা খরচা করে জানেন? 25,000 কোটি টাকা। কটা হাসপাতাল হতো জানেন? 250 হাসপাতাল, 25,000 বেড বাড়ত। এই যে বলছে গুজরাট মডেল, বলছে বাঙ্গাল তো গুজরাট বানায়েগা। আপনি দেখুন গুজরাটের পরিস্থিতি, উত্তরপ্রদেশের পরিস্থিতি।
শ্মশানের বাইরে অ্যাম্বুলেন্সের লাইন লেগে আছে, ডেড বডি নিয়ে দাঁড়িয়ে আছে, পোড়ানোর জায়গা নেই, এক হাত ছেড়ে ছেড়ে ডেড বডি পুড়ছে। কি অবস্থা গুজরাটের আহমেদাবাদের আর উত্তরপ্রদেশের লখনৌর। তার কারণ যতদিন এরা ক্ষমতায় রয়েছে খালি মন্দির আর মসজিদের রাজনীতি করেছে, কোনো হাসপাতাল নেই। গুজরাটে জনসংখ্যা 7 কোটি আর বেডের সংখ্যা 18,000, আর বাংলার জনসংখ্যা 10 কোটি। সিপিএম আমলে বেডের সংখ্যা ছিল 7,000, সেখান থেকে মমতা ব্যানার্জি 10 বছরে কত করেছে জানেন? 1 লাখের উপরে। আজকে বাংলার বেডের সংখ্যা 1 লক্ষ। তার কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের রাজনীতি করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রাজনীতি করেছে। ব্লকে ব্লকে আইটিআই, পলিটেকনিক, জায়গায় জায়গায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, স্কুল, পরিকাঠামোগত উন্নয়ন, ব্রিজ, রাস্তা, জল, বিদ্যুৎ, এই সমস্ত উন্নয়ন করেছে। আপনারা বলুন মানুষের বাড়িতে বাড়িতে আজকে বিদ্যুৎ যায়নি? আপনারা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় এই লাস্ট 2 বছরে 20টা ব্রিজের কাজ করেছে, এই বিধানসভায় রাস্তার কাজ করেছে। আপনারা অস্বীকার করতে পারবেন? এই কেতুগ্রাম বিধানসভার জন্য কি পরিস্থিতিতে কেতুগ্রাম ছিল আর কি পরিস্থিতিতে আজ রয়েছে, 10 বছর আগের কেতুগ্রাম আর আজকের কেতুগ্রাম, আপনারা পার্থক্য দেখুন। আর আপনাকে ঠিক করতে হবে যে একদিকে প্রধানমন্ত্রী 8,500 কোটি টাকার বিমানে চলে আসছে আর মানুষকে করোনাকালে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আর আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চপ্পল পরে, পরনে সাদা সুতির শাড়ি, থাকছে টালির ছাদের ঘরের তলায়, মানুষের হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড করে মানুষকে নতুন জীবন দান করেছে, 1 লক্ষ বেড বৃদ্ধি করে বাংলাকে বিশ্ব দরবারে বিশ্বনন্দিত করেছে। আপনি কাকে ভোট দেবেন? যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। এই যে দিলীপ ঘোষ 2 মাস আগে বলছিল না স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে মমতা, তারপরের দিন দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি অবস্থা এদের? বলছে আয়ুষ্মান ভারত করব। আপনি জানেন আয়ুষ্মান ভারতের গল্প? বাংলায় 1 কোটি লোক থাকে, বাংলায় 10 কোটি লোক থাকে। 10 কোটি লোকের মধ্যে এরা 10% লোককে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। মানে 1 কোটি লোক পরিষেবা পাবে আর 9 কোটি লোক কোনো পরিষেবা পাবে না। এই কেতুগ্রাম বিধানসভায় 3.5 লাখ লোক থাকে, 2.5 লাখ লোক থাকে, 25,000 লোককে বলেছিল পরিষেবা দেবো, আর বাকি কাউকে কোনো পরিষেবা দেবো না। মমতা ব্যানার্জি গর্জে উঠেছে। মমতা ব্যানার্জি বলেছে 2016 সালে 45% মানুষ আমাকে ভোট দিয়ে ভোটে নির্বাচিত করেছে। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যখন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী পদে বসেছি, আমার কোনো জাতি ধর্ম নেই, একটাই ধর্ম মানব ধর্ম। আমি যদি পরিষেবা দিই 10 কোটি মানুষের বাড়িতে বাড়িতে পরিষেবা দেবো, উন্নয়নমূলক পরিষেবা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসেছে। আপনি সিপিএম করলেও স্বাস্থ্যসাথী পাবেন, আপনি বিজেপি করলেও পাবেন, আপনি কংগ্রেস করলেও পাবেন, আপনি নির্দল করলেও পাবেন, আপনি তৃণমূল করলেও পাবেন। আপনি অস্বীকার করতে পারেন? আর দিদি যা বলে কথা দিয়ে কথা রাখে, কথা দিয়ে কথা রাখে কিনা বলুন? রাখে কিনা? রাখে কিনা? দিদি বলেছে আগামী দিন আমরা ক্ষমতায় আসার পর একটা নতুন প্রকল্প শুরু করতে চলেছি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? আমাদের সমাজে অনেক কৃতি মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে যারা 12 এর পর প্রাইভেটে পড়াশোনা করতে চায়। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ মেডিকেল পড়তে চায়, কেউ বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু ভাবে আমার মা বাবার কাছে তো এত টাকা নিয়ে আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? দিদি বলেছে আগামী 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমার সরকার আপনার পড়াশোনার দায় দায়িত্ব নেবে, 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবাইকে তৈরি করে দেবে। মা বাবার কাছে হাত পাততে হবে না, নিজের ভবিষ্যৎ নিজেরা তৈরি করবে। এই যুগান্তকারী সিদ্ধান্ত আপনারা বলুন তো ভারতবর্ষে কটা মুখ্যমন্ত্রী নিয়েছে? বিজেপি তো এত বড় রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্য বলুন যেখানে বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় খাদ্য দিচ্ছে, রেশন। একটা রাজ্য আপনি আমাকে বলুন, মধ্যপ্রদেশে দিচ্ছে না, উত্তরপ্রদেশে দিচ্ছে না, ত্রিপুরায় দিচ্ছে না, আসামে দিচ্ছে না, কোথাও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য। গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে, কথা দিলে কথা রাখে। আপনারা অস্বীকার করতে পারবেন না, লকডাউনের সময় থেকে বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, বিনা পয়সায় রেশন পাচ্ছেন না। এই যে মায়েরা বসে আছেন, এই যে বললাম স্বাস্থ্যসাথী কার্ড দিদি আপনাদের নামে করেছে, আগামী দিন নতুন একটা প্রকল্প আমরা শুরু করতে চলেছি। প্রকল্পটার নাম কি? ন্যূনতম মাসিক আয়। এই প্রকল্পটা কি? দিদি বলেছে আগামী দিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলার 1,60,00,000 পরিবারকে এবং তাদের গৃহকর্ত্রীর হাতে মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা আমাদের সরকার পৌঁছে দেবে। আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না।
আর আপনি যদি এসসি এসটি পরিবার হন, আপনার হাতে দিদি মাসে 1,000 টাকা আর বছরে 12,000 টাকা মমতা ব্যানার্জির সরকার আপনার অ্যাকাউন্টে মাসের 1 তারিখে পাঠিয়ে দেবে। বাংলার মেয়ে কথা দিয়েছে, কারোর কাছে হাত পাততে হবে না। এই যে কৃষক সম্মান নিধি বিজেপি বলছে আমরা কৃষকদের 6,000 টাকা করে দিতে চাই, মমতা ব্যানার্জি সরকার দিতে দিচ্ছে। আপনারা শুনে রাখুন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছে 2014 সালে। প্রতি বছর বাংলা থেকে কত টাকা কেটে নিয়ে যায় জানেন? বছরে 75,000 কোটি টাকা। 7 বছর ক্ষমতায় সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা এরা কেটে নিয়ে গেছে বাংলার মাটিতে। আর এখন নির্বাচনের সময় ন্যাকামি করে বলছে কি যে কৃষককে 6,000 দেবো। দিদি বলেছে এতদিন তো আমার কৃষকের পাশে দাঁড়াওনি, এখন নির্বাচনের সময় ভণ্ডামি করতে এসছো, তোমার নামও লাগবে না, প্রকল্পও লাগবে না। 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, তোমার টাকা লাগবে না। আমার সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে কেন্দ্রের 6,000 জায়গায় একর পিছু আগামী দিন 10,000 টাকা দেবে, যত কৃষক রয়েছে। মমতা ব্যানার্জি কথা দিয়েছে। একদিকে দেখুন, একদিকে 8,500 কোটি টাকার বিমানে চড়া নেতা, 7 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, দামি পায়জামা পাঞ্জাবি, দিল্লিতে 1700 কোটি টাকার 7 স্টার অফিস, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলার আর পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন? সিদ্ধান্ত আপনার। আর রেশন নিয়ে দিদি কি বলেছে আপনারা শুনেছেন তো? আপনারা বিনা পয়সায় রেশন পান না পান না? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি চান? মমতা ব্যানার্জি সরকার থাকলে বিনা পয়সায় রেশন, আর বিজেপি থাকলে বিনা পয়সায় ভাষণ। কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? কি মায়েরা কি চান? রেশন না ভাষণ? হাত তুলে বলতে হবে। রেশন। রেশন কোথা দেওয়া হয়? রেশন কোথা থেকে দেওয়া হয়? কোথা থেকে সরবরাহ করা হয়? রেশন দোকান, তাই তো? রেশনের ডিলারের থেকে। তা আপনারা যখন রেশনের দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে যান, গরমে রোদে দাঁড়াতে আপনাদের কষ্ট হয়? হয় কি হয় না? মায়েরা কষ্ট হয় না? সংসারের কাজ, রান্না বান্না ছেড়ে, বাড়ির কাজ ছেড়ে ঘন্টার পর ঘন্টা গরমে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে যাচ্ছি, অসুবিধা হয় কি না? কষ্ট হয় কি না? তারপর ধরুন এই প্যাকেট নিয়ে, থলি নিয়ে দাঁড়াতে লাইনে আত্মসম্মানে লাগে, আত্ম অভিমানে লাগে। লাগে কি লাগে না? লাগে। তাহলে আগামী দিন কি করবেন? লাইনে দাঁড়াবেন? লাইনে দাঁড়াবেন না, তাহলে রেশন পাবেন কোথেকে? কোথা থেকে রেশন পাবেন? আচ্ছা, আপনাদের একটা ঘটনা আমি স্মরণ করিয়ে দিয়ে যাই। 2016 সালে যখন নোটবন্দি হয়েছিল, তখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করার পরে আপনারা নিজেদের গচ্ছিত উপার্জিত টাকা লাইনে দাঁড়িয়ে, নিজের সঞ্চিত টাকা লাইনে দাঁড়িয়ে 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা পাল্টেছিলেন, মনে আছে? মনে আছে? 2016 সালের নভেম্বর মাস নোটবন্দি, মনে আছে তো? যে 500 টাকা পাল্টানোর জন্য আমি আয় করেছি, আমার উপার্জন করা টাকা আমাকেই আবার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাল্টাতে হচ্ছে। 1,000 টাকার নোট নিয়ে দাঁড়িয়ে আছেন, 2টো 500 টাকার নোট নিয়ে দাঁড়িয়ে আছেন, 2,000 টাকা কখনো পাল্টাচ্ছেন, কখনো 3,000 পাল্টাচ্ছেন, কখনো 500 টাকা পাল্টাচ্ছেন, মনে আছে? কিন্তু আপনারা তাও পাল্টেছিলেন, আমি আপনাদের স্যালুট করি। তার কারণ কি? এক বুক আশা স্বপ্ন নিয়ে যে কালো টাকা ধ্বংস হবে। আমরা সবাই চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিবের চোখের জল ফেলে নয়। তারপর কি দেখলেন? এটা আর একটা জুমলা। কালো টাকা ধ্বংস হওয়া তো দূরের কথা, কালো টাকা আরো বেড়ে গেল, গরিব আরো গরিব হলো, বড়লোক আরো বড়লোক হলো। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে নিজেদেরকে জিজ্ঞেস করুন তো, যখন রেশনের দোকানের বাইরে আপনারা লাইনে দাঁড়ান, এটা তো জুমলা না, রেশন তো আপনারা পান? পান না? পান না? পান তো। কিন্তু এখন আপনারা কি বলছেন যে আগামী 5 বছর আমরা বিনা পয়সায় রেশন চাই, কিন্তু আমরা রেশনের দোকানের বাইরে আর লাইনে দাঁড়াবো না, রেশনের বাইরে দোকানের বাইরে লাইনে দাঁড়াতে কষ্ট হয়, তাই তো? মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, দুটোই চাই। আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে আগামী দিন যদি নরেন্দ্র মোদী দ্বিতীয়বার মোদীজি নোটবন্দি ঘোষণা করে, তাহলে আপনারা বলবেন তো যে আগের বার লাইনে দাঁড়িয়ে টাকাটা পাল্টেছিলাম, এবার আর লাইনে দাঁড়াবো না, ব্যাংকে বলো বাড়িতে এসে টাকাটা পরিবর্তন করে দিয়ে দিতে।